ঠিক আছে, আজকের ক্লাস আমরা করব সেটা হচ্ছে ওয়েট প্রসেসিং টেকনোলজি 1 এর। আমরা একটু দেখে নেই কি কি পড়াতে হবে আজকে। আমি শেয়ার করছি স্ক্রিনটা, তোমরা সবাই দেখো একটু। হোপফুলি দেখতে পাচ্ছ। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। স্ক্রিন দেখতে পাচ্ছ কি? জি ওকে, স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আর আমি সবাইকে মিউট করে দিচ্ছি, যাদের দরকার তারা অন করে কথা বলবে। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। ওকে, দেখো, তাহলে আজকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সোপ অ্যান্ড ডিটারজেন্ট। আমাদের যে লেকচার আজকের, সামনেরটাতে যেতে চাই। সো সোপ অ্যান্ড ডিটারজেন্ট লেকচার 3 ওয়েট প্রসেসিং টেকনোলজি 1 কোর্স কোড TXA 2103, সেটা আমরা জানি। সো লেটস স্টার্ট অ্যাবাউট দ্য সোপ অ্যান্ড ডিটারজেন্ট। হোপফুলি তোমরা সবাই ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো সোপ এবং ডিটারজেন্ট সম্পর্কে, সেটাই একটু আমরা রিভিউ করব। তো চলো আশা করা যাক, আমরা শুরু করি। যে সোপ বলতে কি বোঝাচ্ছে, আমরা নরমালি যদি বলি সোপ অ্যান্ড ডিটারজেন্ট, সোপ বলতে যেটা বোঝাচ্ছে নরমালি সাবস্টেন্স ইউজড ইন উইথ ওয়াটার ফর washing and cleansing, made of compounded natural fats and sodium hydroxide or anything strong alkali, and typically have performed coloring added. এই অ্যাড করে করি, যেটা সাধারণত আমাদের ওয়াশিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। নরমালি যদি আমরা বলতে থাকি ইন জেনারেল, the soap is a metallic salt of saturated or unsaturated higher fatty acid. We know about it. And sodium, potassium, magnesium, calcium are metallic salt. And soap made commercial scale by boiling of natural oil or fatty oil use soap manufacturing, আমরা সেটা জানি। তো মোটামুটি আমরা কিছু তেল বা ফ্যাটি অ্যাসিড বা যেখানেই আছে ফ্যাটি অ্যাসিড, সেখানেই কিন্তু আমরা অ্যালকালি সহকারে বয়েলিং করলে আমাদের এটা সাবান তৈরি হয়ে যাবে। বিশেষ করে কোকোনাট সিড অয়েল, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, সয়াবিন অয়েল, পাল্ম অয়েল, গ্রাউন্ড নাট অয়েল এক্সেট্রা, এগুলো সাধারণত আমরা ইউজ করে থাকি তেল তৈরির জন্য কমার্শিয়ালি। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, তোমাদের গ্রামে দেখো, আমরা একটা কাজ করতো, যে কলা গাছ আছে না, কলা গাছের যে ছাইটা রয়েছে, সেই ছাইটা দিয়ে কিন্তু ছাইটা গুঁড়ো করে সেটাতে পানি দিয়ে এক্সট্রাকশন করে যে রসটা আছে, সেটা এক্সট্রাকশন করে কিন্তু তারা ইয়ে করতো, কাপড় চোপড় ধুইতো। ঠিক আছে, তার মানে সেখানেও কিন্তু অ্যালকালি রয়েছে, আর অ্যালকালির অ্যাকশন কিন্তু কি করছে, আমাদের তেল চর্বিকে সাবানে রূপান্তরিত করছে বা দূর করছে। সো দিস ইজ সিম্পল সোপ অ্যান্ড সোপ ম্যানুফ্যাকচারিং। তোমরা সবাই জেনে এসেছো যে saponification reaction. This is very common and easy reaction. It is the most commonly used soap making process in saponification of oil and fats. And soap is made of commercial scale by boiling natural oil or fatty oils and aqueous solution of sodium and potassium hydroxide. This is very simple. Here is a highly fatty acid, saturated or unsaturated maybe, and sodium hydroxide or any types of যদি আমরা খাট দেই, তাহলেই কিন্তু আমাদের বয়েলিং এর মাধ্যমে সোপটা তৈরি হচ্ছে, গ্লিসারল এন্ড সোপ তৈরি করছে। সো এই মোটামুটি একটা পিকচার দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এবং প্লাস পানি উৎপন্ন করছে, দিস স্যাপনিফিকেশন রিঅ্যাকশন। এন্ড দেন দিস স্যাপনি যেটা উৎপন্ন হচ্ছে গ্লিসারিন এবং ফ্যাটি অ্যাসিড, সেটাকে একটু পিউরিফাই করে নিতে হয়। যে দিস মিক্সচার অফ সোপ এন্ড গ্লাইসল বা গ্লিসারিন যেটাই বলি না কেন, গ্লাইসারল ইন aqueous solution obtained by saponification, therefore saturated and common salt, again কি করা হচ্ছে, আমরা অ্যালকালি দিয়ে ট্রিটমেন্ট করছি কিসের জন্য, precipitated and raised to the surface and skim top, বের করে নেওয়ার জন্য। and it is used to cold cast bars and dried, বিভিন্ন ফর্মে দেওয়া হয়। সো অ্যালকালি লাইক সোডিয়াম হাইড্রোক্সাইড প্রোডিউস সোডিয়াম সোপ, অর্থাৎ যে সল্টের সেটাকে সেই সোপ বলা হচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে সোপটা সাধারণত হার্ড হয়ে থাকে, পটাশিয়াম সোপস আর সফট। আমরা কি ইউজেস সেভিং ক্রিমস এর ক্ষেত্রে পটাশিয়াম সফটটা ইউজ করে থাকি। যেগুলো ক্ষারযুক্ত সাবান, এখন যেমন করোনার সময় আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষারযুক্ত সাবান দিয়ে হাত ধুইতে হচ্ছে, বিশেষ করে যখন আমরা কি করছি যে কাপড় কাচা সাবানগুলোর দিকে ফিরে যাচ্ছে, সেটা সাধারণত আমরা দেখতে পাই যে সোডিয়াম হাইড্রোক্সাইড সল্ট। And this carboxylate and end of the soft molecule is hydrophilic and grease and oil attract to the hydrocarbon chain in water repel. দেখো, এখন এই যে যখন অন্য কোনো কিছু হচ্ছে, তখন কিন্তু এটাকে আপনার হাইড্রোফাইলিক ইন থাকছে, এবং গ্রিস এবং অয়েল অ্যাট্রাক্ট করছে, এবং হাইড্রোকার্বন চেইন রিপেল হচ্ছে দ্বারা নন এজ হাইড্রোফোবিক ইন্ট। দেখো, আমরা প্রত্যেকটা হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক নিয়ে কথা বলবো একটু পরেই। যে হাইড্রোফিলিক সবাই আমরা জানি যে পানিগ্রাহী বা পানির প্রতি আকর্ষণ করে, আর হাইড্রোফোবিক মানে পানি বিদ্বেষী। আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি গাজী আজমলের বইয়ে,
লিপিড বা লিপিডের সম্ভবত স্ট্রাকচারে সেখানে আমরা দেখেছি যে দুটো প্রান্ত থাকে, হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক মানে পানির প্রতি আকর্ষিত হবে, হাইড্রোফোবিক মানে পানি বিদ্বেষী। এরকমটা বোধহয় পড়েছিলে, মনে পড়ে কিনা একটু খেয়াল করো। হ্যালো হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি। স্যার, যদি একটু স্লোলি বুঝাইতেন, মানে অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ফার্স্ট হয়ে যাচ্ছে। আমি বলতেছি আমরা বোধহয় ইয়েতে পড়েছিলাম, গাজী আজমলের বইয়ে সেকেন্ড পার্টে পড়েছিলাম আহ, যে হাইড্রোফোবিক হেড এন্ড হাইড্রোফিলিক টেইল, পানিগ্রাহী এবং পানি বিদ্বেষী। মনে পড়ে কিনা তোমাদের? ওকে, সো আমরা যে কথাটি এখন একটু আগে বললাম সেগুলো ফাস্ট হয়ে গেছে, সেটা নর্মাল কথাবার্তা ছিল। সেটা হচ্ছে সোফ। সোফটা কিভাবে, কি কাকে সোফ বলা হচ্ছে? আমরা নর্মালি দেখতে পাচ্ছি যে স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড হায়ার ফ্যাটি অ্যাসিডকে আমরা মেটালিক সল্ট দ্বারা যখন করছি ট্রিটমেন্ট, মেটালিক সল্ট যখন তৈরি হচ্ছে তখনই সেটাকে বলছি, আমরা সাবান বলছি বা সোপ বলছি। সল্ট না হওয়া পর্যন্ত কিন্তু বলছি না। এই সোপটা কিভাবে প্রিপারেশন করা হচ্ছে আমরা পড়েছিলাম স্যাপিনিফিকেশন রিঅ্যাকশন, সেই ধারাবাহিকতায় যখন আমরা কোনো হায়ার ফ্যাটি অ্যাসিড বা তেল চর্বি যাই না বলি না কেন, সেগুলোকে যখন অ্যালকালি ট্রিটমেন্ট করছি, বয়লিং করছি, তখন সেটা স্যাপিনিফিকেশন রিঅ্যাকশনের মধ্যে গ্লিসারিন এবং সব উৎপন্ন করছে। সেটাকেই আমরা স্যাপিনিফিকেশন রিঅ্যাকশন বলছি। সেটারই কথাবার্তা বলতেছিলাম যে সব ম্যানুফ্যাকচারিং প্রসেস হেয়ার আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাটি অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করছে কি গ্লিসারল বা গ্লিসারিন এবং সফ। যে ট্রাইগ্লিসারাইড এখানে থাকছে, যেটাকে আমরা ফ্যাটস এবং অয়েল এবং ফ্যাট বলছি, সেটাই ট্রাইগ্লিসারাইড। অ্যালকালির অ্যাকশন সেটা হতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা এনি আদার অ্যালকালি। সেটা কি করছে? সোফ এবং গ্লিসারিন বা গ্লিসারল উৎপন্ন করছে এবং সেই সাথে সোফ এবং গ্লিসারিন উৎপন্ন করছে এবং সাথে পানি উৎপন্ন করছে। এখন আমরা কি করছি? পরবর্তী আবার অ্যালকালি অ্যাকশন দ্বারা সেই সোপটাকে কি করছি? প্রেসিপিটেটেড করছি, শুকনো আলাদা করে নিচ্ছি, স্কিমড করে নিচ্ছি। যেমনটা হচ্ছে দুধ থেকে পনির আলাদা করে নেয়, মাখনটা আলাদা করে নেয়, ঠিক সেইভাবে আমরা কি করছি? আবার ফ্যাটি অ্যাসিডের সাহায্যে অ্যালকালি বিক্রিয়া করে আমরা সোপটাকে আলাদা করে নিচ্ছি। হুম, এটাই ছিল স্যাপিনিফিকেশন রিঅ্যাকশন। এবং এখানে দুটো কথা আসছে যে প্রত্যেকটা সোপ বলি, ডিটারজেন্ট বলি, সবারই দুটো প্রান্ত থাকছে, একটা হাইড্রোফিলিক ইন্ট এবং হাইড্রোফোবিক। যে ইন্ট অথবা হেড অথবা টেল যেটাই বলি না কেন, আমরা সামনের দিকে এটা সম্পর্কে ক্লিয়ার হতে পারবো। সো প্রপার্টিস অফ দ্য সোপ যদি আমরা বলি, যে প্রপার্টিস অফ দ্য সোপটা কি? সোপ ডিজলভ ভেরি স্লো ইন কোল্ড ওয়াটার বাট র্যাপিডলি ইন হট ওয়াটার, উই নো অ্যাবাউট ইট। এন্ড সোপ ডিজলভ ইন হট অ্যালকোহল বাট অনলি স্প্রিংলিং যদি আমরা ঝাঁকাই, বা soluble in other organic solvents such as methanol, ethylene, etc., acetone and petroleum in extremely dilute solutions of ionizes। যদি আমরা এটা একটা সোপ হয়ে থাকে, যেহেতু একটা সল্ট, সোডিয়াম পটাশিয়াম যে কোনোটারই সল্ট হিসেবে থাকে সোপটা, তাহলে সেটা কি আর সোডিয়াম পটাশিয়াম প্লাস এবং এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ দুটো প্রান্তর সৃষ্টি হচ্ছে যদি আয়নাইজ হয়। The soap react with the hard water in the soap. Okay, the number of carbon atom in aliphatic chain soap is very important. দেখো এখানে যে বিষয়টা, এই যে আমরা হাইড্রোকার্বনটা বলতেছি সিইউ, এখানে এই যে কার্বন নাম্বার অফ, দেখো এই কার্বন নাম্বারের উপর কিন্তু যেটা ডিপেন্ড করছে, এখানে বলা হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট। হোয়াই ইম্পর্টেন্ট? এই যে কার্বন নাম্বার 9, কার্বন নাম্বার 17, কার্বন নাম্বার অ্যাবভ 17, যে এখানে ডিটারজেন্সি পাওয়ার এক্সট্রিমলি গুড ডিটারজেন্ট ফর সলিউলাইটি। ডিটারজেন্সি পাওয়ার বলতে বোঝাচ্ছে যে একটা কাপড় আর ময়লা কি পরিমাণ, কিভাবে কত দ্রুত পরিষ্কার হবে, সেটাকে আমরা ডিটারজেন্সি পাওয়ার বলছি। যখন যে কোনো প্রকার সল্টে বা যে কোনো প্রকার সল্টে যখন আমরা কি হাইড্রোকার্বনের ক্ষেত্রে কার্বন নাম্বার 9 থাকবে, সেটা সাধারণত ডিটারজেন্সি পাওয়ার থাকে না। মোটামুটি 17 থাকলে সেটার গুড ডিটারজেন্সি পাওয়ার থাকে, আর অ্যাবভ 17 থাকলে সেটা সাধারণত সলিউবিলিটি থাকে না। বলা হচ্ছে কোনো একটা সল্টের কার্বন নাম্বারের উপর ভিত্তি করে তার বৈশিষ্ট্যগুলো, প্রপার্টিস গুলো চেঞ্জ হয়। সো এটা সিম্পল একটা মেকানিজম। আমরা ডিটারজেন্ট এবং সোপের মেকানিজম একসাথেই পরে পড়বো। তার আগে ডিটারজেন্ট সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ডিটারজেন্ট বলতে কি বোঝাচ্ছে? যেহেতু একটু আগে সোপ দেখলাম যে হায়ার ফ্যাটি অ্যাসিডের বা যে কোনো সল্ট, তো এখানে ডিফারেন্টটা হচ্ছে যে এটাও একই জিনিস, যে ডিটারজেন্ট ইজ এ সারফেক্টেন্ট অর মিক্সচার অফ সারফেক্টেন্ট উইথ ক্লিনিং প্রপার্টিস। দেখো সারফেক্টেন্ট কথাটা যেহেতু এসেছে, সারফেস টেনশন যে কমাবে সেটাই কিন্তু সারফেক্টেন্ট। সোফো কিন্তু সারফেস টেনশন কমায়, সোফো একটা সারফেক্টেন্ট। ডিটারজেন্টও কিন্তু একটা সারফেক্টেন্ট, কিন্তু একটু পার্থক্য আছে। A detergent is a surfactant or mixture of surfactant with cleaning properties in dilute solution, and these substances are usually alkyl benzene sulfonate। দেখো এটা কিন্তু alkyl benzene sulfonate and a family of compounds that are similar soap but are soluble in hard water, and because the sulfonate, দেখো এটা কিন্তু সোপটা কিন্তু কি ছিল, সেটা কিন্তু হার্ড ওয়াটারে ডিজলভ হতো না, বাট এখানে অ্যালকাইল বেনজিন সালফোনেট থাকার কারণে দিস কম্পাউন্ড আর সিমিলার, একই ধরনের, বাট মোর সলিউবল ইন ওয়াটার বিকজ অফ দ্য সালফোনেট অফ দ্য ডিটারজেন্ট ডাজ নট
bind calcium and other ions with the hot water and easily carboxylate soap does. দেখো যে কার্বক্সাইলেট সোপটা হচ্ছে কার্বক্সাইলেট সল্ট, সেটা কি করছে আমাদের হার্ড ওয়াটারের কি, আমরা জানি যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকার কারণে সেটাকে হার্ড ওয়াটার বলছে, হার্ড ওয়াটারের সাথে মলিকুলগুলোর সাথে সহজে বন্ড করে সেটার কার্যকরী থাকে না সেজন্য, বাট কিন্তু সোডিয়াম অ্যালকাইল বেনজেন সালফোনেট থাকার কারণে এই ডিটারজেন্টটাও সল্ট, কিন্তু সালফোনেট সল্ট হওয়ার কারণে সেটা কি করছে আমাদের যে হার্ড ওয়াটার সেটার সাথে কিন্তু বন্ড তৈরি করছে না, যার কারণে কিন্তু ডিটারজেন্ট ইউজ করে হার্ড ওয়াটারেও আমরা কাপড় পরিষ্কার করতে পারি। And like soaps, detergents are implement and meaning that both hydrophobic and hydrophilic regions, আমরা এটাই একটু জানবো একটু পরে, হাইড্রোফোবিক এন্ড হাইড্রোফিলিক রিজিয়ন যেটা। সো ডিটারজেন্টকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, আয়নিক এবং নন আয়নিক। আয়নিকের ভিতরে অ্যানায়নিক, ক্যাটায়নিক এবং অ্যাম্ফোটারিক ডিটারজেন্ট রয়েছে। তো এই অ্যানায়নিক অ্যাম্ফোটারিক ডিটারজেন্ট জানার আগে আমাদের জানা দরকার কনস্ট্রাকশন স্ট্রাকচার অফ দ্য ডিটারজেন্ট, যে কথাগুলো একটু আগে বলছিলাম যে হাইড্রোফিলিক এন্ড হাইড্রোফোবিক। একটা স্ট্রাকচার ডিটারজেন্ট হোক আর সাবান হোক তাদের সাধারণত দুটো পোর্শন থাকে, সেই দুটো পোর্শন হচ্ছে এরকম পজিটিভ এবং নেগেটিভ। একটা হচ্ছে পোলার হাইড্রোফিলিক অর্থাৎ যে প্রান্তটা, দুটো প্রান্ত, যে প্রান্তটা পানির সাথে বন্ধন সৃষ্টি করে অর্থাৎ পানিগ্রাহী, পানিকে ভালোবাসে, সেটাকে আমরা পোলার বা হাইড্রোফিলিক হেড বলছি, বা হেড হতে পারে টেইল হতে পারে, সাধারণত হেডই হয়। এবং নন পোলার হাইড্রোফোবিক টেইল অর্থাৎ যেটা কিনা পোলার নয়, যেটা কিনা পানির সাথে কোনো সংযোগ স্থাপন করে না কিন্তু তেল চর্বি ময়লা ইত্যাদিকে আকর্ষণ করে, সেটাকে আমরা বলতেছি ওয়াটার হেটিং টেইল অর নন পোলার হাইড্রোফোবিক টেইল, অর্থাৎ পানির সাথে হাইড্রোফোবিয়া মানে পানিতে ভয় অর্থাৎ পানির বিদ্বেষ যার, সেটাই হচ্ছে হাইড্রোফোবিক টেইল। সো এখন যদি আমরা একটু ক্লাসিফিকেশনে চলে যাই অ্যাবাউট দ্য ডিটারজেন্ট, তো আমরা নরমালি যদি বলি অ্যানায়নিক ডিটারজেন্ট, তো কি হচ্ছে যে হয় ডিটারজেন্টস আর আয়োনাইজড ইনটু অ্যানায়ন এন্ড ক্যাটায়ন, দুটোই থাকে সব ডিটারজেন্টে, বাট যখন কি বলা হচ্ছে যেটা ডমিনেট করবে সেটাকে আমরা বলতেছি সেই ডিটারজেন্ট। যেমন যখন অ্যানায়ন এখানে ডমিনেট করবে, সিও মাইনাস, এই যে মাইনাস, অ্যানায়ন মানে মাইনাস, ক্যাটায়ন প্লাস, সো এই মাইনাস যখন এটাকে ডমিনেট করছে তখন আমরা সেটাকে বলছি an ionic detergent. So anion compare very large sodium ion and this sodium stearate called anionic stearate বা anionic detergent। তাহলে কি হচ্ছে ডিটারজেন্টে যখন নেগেটিভ চার্জটা প্রভাবিত করছে বা লিড দিচ্ছে, ওই বৈশিষ্ট্য নেগেটিভ চার্জের কারণে যখন তার সেই ডিটারজেন্টের বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হচ্ছে তখন আমরা সেটাকে অ্যানায়নিক ডিটারজেন্ট বলছি। ওকে, অ্যাপ্লিকেশনটা কোথায়, যে স্কাউরিং অফ কটন ফেব্রিক্স ইন কেয়ার বয়লার, তোমরা এগুলো এখনো পড়ো নাই। স্কাউরিং যে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে তেল চর্বি মোম ইত্যাদি দূর করার প্রক্রিয়াকে স্কাউরিং বলে। ইন দিস হুইচ এন্ড অ্যালং উইথ কাস্টিক সোডা, এগুলোর সাথে সাধারণত থাকে, ইউজ করা হয়। ইন কেস অফ দ্য এজোইক ভ্যাট ডাইং, এজোইক এবং ভ্যাট দুটো ডাই আমাদের টেক্সটাইলের, যেটা কিনা সেলুলোজিক ফাইবার ডাইং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইনসলিবল ডাই যেটা কি করছে, সারফেস ডিপোজিট অন দ্য পিগমেন্ট পার্টিকলস আর রিমুভ বাই সোপিং এন্ড ট্রিটমেন্ট in that the boil in bath containing the anionic detergent। সাধারণত ইনসলিবল প্রিন্টিং ডাইং এর ক্ষেত্রে যে পরিমাণ উপরে সারফেসে লেগে থাকে যে সমস্ত ডাই বা পিগমেন্ট পার্টিকেল, সেগুলোকে রিমুভ করার জন্য আমরা সাধারণত অ্যানায়নিক ডিটারজেন্ট ইউজ করে থাকি। ক্যাটায়নিক ডিটারজেন্ট নরমালি একই কথা বলবো যে ক্যাটায়নিক ডিটারজেন্ট তখনই বলা হচ্ছে যখন ক্যাটায়নটা লিড দেবে, তখন সেটাকে আমরা ক্যাটায়নিক বলছি। যখন এখানে প্লাসটা লিড দিচ্ছে, যে ইন আয়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্টস when produced in cation dominating ion dissolve in water and it is called cationic detergent। অর্থাৎ ডিটারজেন্টে যখন ক্যাটায়নটা লিড দিচ্ছে, ক্যাটায়নটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, তখন সেটাকে আমরা বলতেছি ক্যাটায়নিক ডিটারজেন্ট। সো দিস ইজ অ্যাপ্লিকেশন কথায় কথায়, যেমন আমাদের শ্যাম্পুতে আমরা যে জেন্ট বলবো সেটাকে, আমরা যে শ্যাম্পুটা ইউজ করি সেটা, তারপরে ক্লিনিং প্লাস্টিকের ক্ষেত্রে যে ফেব্রিক সফেনার, সাধারণত কন্ডিশনার, ফ্যাক্টরিতে তোমরা গেলে দেখতে পাবা ক্যাটায়নিক অ্যানায়নিক নানা প্রকার সফেনার আছে ফেব্রিককে সফট করার জন্য, সেটা ডিপেন্ডস করছে ফেব্রিকের ক্যারেক্টারিস্টিক্স এর উপর। নন আয়নিক ডিটারজেন্ট, দিস ডিটারজেন্ট যখন কোনোটাই প্রকাশ পায় না, অর্থাৎ দুইটি চার্জে
যে কোনো চার্জই সেটা কন্টেইন করে না, কোনো চার্জই প্রকাশ করে না, তখন সেটাকে আমরা নন আয়নিক ডিটারজেন্ট বলছি। বল দেয়ার ইজ নো চার্জ। বলা হচ্ছে যে সারফেস অ্যাক্টিভ এজেন্ট হুইচ আর সলিউবল ইন ওয়াটার এন্ড গেট ওরিয়েন্টেড ইন দ্য সারফেস সলিউশন এন্ড রিডিউস দ্য সারফেস টেনশন। ডেফিনেটলি প্রত্যেকটা ডিটারজেন্ট, সাবান যাই বলি না কেন, প্রত্যেকটাই একটা সারফেক্টেন্ট, যেটা প্রত্যেকেই সারফেস টেনশন কমাবে। সারফেস টেনশন সম্পর্কে আমরা আলোচনা করছি, আছে আমাদের আলোচনায়। সো নন আয়নিক ডিটারজেন্ট ডু নট জেনারেলি আয়নিক এন্ড ডিজলভ ইন, অর্থাৎ কোনো চার্জ সেটা কন্টেইন করছে না, সেটাকে আমরা বলতেছি। যেমন when 1 mole stearic acid contains 6 mole ethylene oxide and poly ether is formed, তখন আমরা সেটাকে কি, এখানে কোনো চার্জ অর্থাৎ নিউট্রাল সব দিকে, সেটাকে আমরা বলতেছি নন আয়নিক ডিটারজেন্ট। হেয়ার ইজ এ কার শ্যাম্পু, ডিশ ওয়াশের ডিটারজেন্ট, কসমেটিক্স এর ক্ষেত্রে সাধারণত নন আয়নিক ডিটারজেন্টের ইউজ করা হয়ে থাকে। এরপরে যদি আমরা দেখি যে অ্যাম্পোটারিক ডিটারজেন্ট, যে যখন দুটো চার্জই সমানভাবে প্রতীয়মান হচ্ছে, কিন্তু দুটো চার্জই গ্রহণ করছে, নেগেটিভ বা পজিটিভ যে কোনো দুটো চার্জই অ্যাক্টিভ হিসেবে কাজ করতে পারে, তখন সেটাকে আমরা অ্যাম্পোটারিক ডিটারজেন্ট বলছি। যে হয় ডিটারজেন্ট ডিজলভ ইন ওয়াটার, আয়নাইজ ইন প্রোডিউস লার্জ সেগমেন্ট ক্যারিং বোথ অ্যানায়নিক এন্ড ক্যাটায়নিক আয়নস, অ্যাক্টিভ আয়নস দুটোই কিন্তু অ্যাক্টিভ। দাস amino carboxylic acid with amino carboxylic groups are present in molecular chain and dissolve in water to get Zwitter ions, যেটাকে আমরা বলে থাকি। So this is producing two active sides, positive and negative, and those is known as the amphoteric detergent. যেমন acidic and alkaline detergent, Excel auxiliaries, vehicle cleaning, কি হাইড্রোটপস, তারপর হাই প্রেসার ক্লিনার্স এর সাধারণত আমরা ইউজ করে থাকি। যেমন এখানে এই যে হাই প্রেসার ক্লিনিং এর ক্ষেত্রে অ্যাম্পোটারিক ডিটারজেন্ট ইউজ করা হয়ে থাকে। তো এই ছিল ক্লাসিফিকেশন অফ দ্য ডিটারজেন্ট। তারপরে একটুখানি আসে যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাম্পোটারিক ডিটারজেন্ট। এটা স্পেশাল কারণ হচ্ছে ইন অ্যালকালাইন সলিউশন যখন পিএইচ 7 এর কম হচ্ছে, পিএইচ 7 এর বেশি হচ্ছে, দেন কি হচ্ছে যে বিলিভ ইন অ্যানায়নিক ডিটারজেন্ট, যখন কম হচ্ছে তখন ক্যাটায়নিক ডিটারজেন্ট, যখন সমান হচ্ছে তখন, অর্থাৎ এটাই ভিন্ন ভিন্ন কাজ করতে পারে, ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া শো করতে পারে। সো amphoteric surface active agent possess affinity towards wool and cellulosic fiber and they have lubricating properties also. সো আমরা যে গ্রিজ ইউজটা করি, গ্রিজ ইউজ করি না, গ্রিজ আমাদের বিভিন্ন লুব্রিকেটিং এর ক্ষেত্রে সেটাও কিন্তু অন কাইন্ড অফ সারফেক্টেন্ট। ওকে, সো এটা আমরা দেখেছি যে স্ট্রাকচার অফ দ্য ডিটারজেন্ট, হাইড্রোফিলিক হেডস এন্ড হাইড্রোফোবিক টেইলস। ওকে, নাও দ্য ডিফারেন্সিয়েট বিটুইন দ্য সোপ এন্ড ডিটারজেন্ট। কি পার্থক্য আসলে আমরা একটু দেখব। কনসিস্ট দুটোই SO3Na and CuNA। দেখো SO3Na সালফেট মূলকের কারণে এটা কিন্তু বেশি সলিউবল, and they are not effective in hard water and saline water, but they are effective. Soaps are completely biodegradable, detergents are non-biodegradable. This is so it is harmful for our environment, and they have tendency from some in hard water environment, এখানে কোনো সাম বা স্কাম ফর্ম করে না, কোনো ফেনা উৎপন্ন করে না। They are derived from the natural sources such as vegetable and animal fats, synthetic synthesis করে তৈরি করা হয়। Soaps are environmental friendly produced since they are biodegradable, মোটামুটি aquatic life এর জন্য ডেঞ্জার। এক্সাম্পল সোপ সোডিয়াম প্লামিটেট অর সোডিয়াম স্টিয়ারেট। এক্সাম্পল ডিটারজেন্ট কি আমরা দেখছি যে হাইড্রোক্সালিক অ্যাসিড এন্ড সোডিয়াম লরাইল সালফেট বা এনি টাইপস অফ সালফেট যখন সল্ট তৈরি করছে তখন সেটাকে আমরা বলছি। এটা ছোট অল্প কিছু পার্থক্য দেওয়া আছে, তোমরা চাইলে আরো বেশি দিতে পারো। এখন আসি যে অল সোপস আর ডিটারজেন্ট বাট অল ডিটারজেন্ট আর নট সোপ। এ ধরনের একটা কথা ছিল যে সকল ক্ষারকই ক্ষার কিন্তু সকল ক্ষার ক্ষারক নয়। হ্যাঁ, আমাদের হয়তো মনে থাকবে। সো এখানে এরকমই বিষয়টা যে অল সোপস আর ডিটারজেন্ট বাট অল ডিটারজেন্ট আর নট সোপ। একটু আমরা খেয়াল করি, সকল অল সোপস আর ডিটারজেন্ট বাট নট অল ডিটারজেন্ট আর কি অল ডিটারজেন্ট আর নট সোপ, মানে সকল ডিটারজেন্ট সোপ নয় কিন্তু সকল সোপ ডিটারজেন্ট হয়। আমরা একটু দেখি যে we know from the definition of the soap is a metallic salt of saturated or unsaturated higher fatty acid. কার্বন সংখ্যা কত থাকছে 9 থেকে 19। একটু খেয়াল করি আমরা, সোপের ক্ষেত্রে কার্বন সংখ্যা থাকছে 9 থেকে 19। metal by sodium or potassium or other having properties of the detergents such as orientation in intersurface and soluble liquid and reducing surface tension etc. number of carbon same কত থেকে 19। ওকে, but from the definition of the detergent we have a tail and oriented on the interface of the surface soluble and liquid and reduce the surface tension, সেটাও করছে। দেখো ঘটনাটা হচ্ছে কার্বন সংখ্যা 1 থেকে অনিয়ত হতে পারে, সেটা সবগুলোই যখন সবগুলোকে আমরা ডিটারজেন্ট বলছি। যখন কোন সল্টের কার্বন সংখ্যা 1 থেকে অনিয়ত 150 হতে পারে তখন সেটাকে আমরা ডিটারজেন্ট বলছি। সো সেই সূত্র অনুসারে
কার্বন সংখ্যা 9 থেকে 19ও কিন্তু এই 1 থেকে 100 বা 1 থেকে যত বলবো সেটার ভিতরে পড়ে যায়। তাহলে কার্বন সংখ্যার নাম্বার অনুসারে সাবানও কিন্তু ডিটারজেন্ট, যেহেতু ডিটারজেন্টের সংখ্যা হচ্ছে কি, যে ডিটারজেন্টের কি কার্বন সংখ্যা 1 থেকে 100 বা 1 থেকে 50 যেটাই বলি না কেন, তার ভিতরে কিন্তু কার্বন সংখ্যা 9 থেকে কার্বন সংখ্যা 19 পড়ে যাচ্ছে। সো যখন কার্বন সংখ্যা 9 থেকে 19 হবে তখন শুধুমাত্র সেটা সাবান হবে, কিন্তু যখন 1 থেকে 100 যদি মনে করি তখন সেটাকে কিন্তু আমরা ডিটারজেন্ট বলছি। তার ভিতরে কিন্তু 9 থেকে 19ও পড়ে। সো সকল সাবান ডিটারজেন্ট, কিন্তু সকল ডিটারজেন্ট সরি সকল সাবান ডিটারজেন্ট, হ্যাঁ, বাট অল ডিটারজেন্ট আর নট সোপ। কারণ সোপ হওয়ার জন্য যেটা দরকার, কার্বন 9 থেকে 19 এর ভিতরে থাকতে হবে কার্বন সংখ্যা। So we can say that the soap and another compounds has those properties and then it is referred as a detergent. For example, দেখো এখানে একটা example দেখা আছে, they sufficiently hydrophilic and hydrophobic. It is polyethylene ester which have detergency power but it is not a soap. কত কার্বন সংখ্যা আমরা যদি একটু হিসাব করে থাকি আমরা দেখতে পাবো। So all soaps are detergent but all detergent are not soap. So it's depend on the criteria, depends on the properties and mainly depends on the carbon number. Next, ডিটারজেন্সি। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার আমাদের মিটিং তো 11টা থেকে শুরু হয়ে যাবে ওইটা। হ্যাঁ, শুরু হোক, আমাদের তো এটা শেষ করতে হবে। একটু পরে আমরা জয়েন করব 11:30টার দিকে। হ্যাঁ, স্যার ওকে। একটু শর্ট করে নেন। হ্যাঁ, আজকে তো শর্ট করবই। তোমাদের আমি বললাম 9টা, তোমরা 10:40-এ আসবা, কি করার। দেখো আমাদের একটু শেষ করতে হবে। ডিটারজেন্সি। সো আচ্ছা ডিটারজেন্সিটা কি? ডিটারজেন্সিটা বলতেছে একটা আমরা যদি বলি কর্মদক্ষতা, তাহলে একটা মানুষ কি পরিমাণ কাজ করতে পারে বা একটা মোটর কি পরিমাণ কাজ করতে পারে, ঠিক তেমনি ডিটারজেন্সিটা হচ্ছে কোন একটা সাবস্টেন্স, যেমন ক্লিনিং এজেন্ট, যেমন সাবান হতে পারে, সোপ হতে পারে, সরি সারফেক্টেন্ট হতে পারে, অথবা ডিটারজেন্ট হতে পারে, সে কি পরিমাণ ক্লিন করতে পারছে সেটার পরিমাণকে আমরা বলতেছি ডিটারজেন্সি। যে ডিটারজেন্সি ইজ দ্য পাওয়ার অফ দ্য ক্লিনিং foreign material, oil and wax from the textile material by detergent or surface active agent. This cleaning is often associated with emulsification, etc., etc. Soil redeposition কি বলা আছে, of the fatty acid and the prevention of the soil redeposition. This is redeposition টা বলা হচ্ছে মানে পুনরায় ঢোকা, এরকমটা হয় না বাসা বাড়িতে আমরা কাপড় চোপড় ভিজায় রেখে আসি আর কোনো খবর নাই। কি করা হচ্ছে যে বের হয়ে যাচ্ছে, যেটা আমাদের যে ময়লা কাপড় ময়লাটা আছে সেটা বের হয়ে আবার ঢুকতেছে, সেটাকে আমরা বলতেছি soil redeposition. So it is termed as washing efficiency. তো আমরা যদি ওয়াশিং এফিসিয়েন্সিটাকে এইভাবে প্রকাশ করি যে ইনিশিয়াল লোড অফ দ্য ফরেন ম্যাটেরিয়াল ইন দ্য সাবস্টেন্স, অর্থাৎ কি পরিমাণ ময়লা ছিল, লোড অফ দ্য ফরেন ম্যাটেরিয়াল আফটার সাবস্টেন্স আফটার ক্লিনিং, ধোয়ার পরে কি পরিমাণ ময়লা আছে সেটার কে থেকে আমরা ডিটারজেন্সি বের করতে পারি যে আগে কতটুকু ছিল, ধোয়ার পর কতটুকু আছে, বাই আগে কতটুকু ছিল বাই 100%, অর্থাৎ কি পরিমাণ ময়লা ছিল। আমরা যেমন কি বলতে পারি যে আগে 10 কেজি আলু ছিল, সেখান থেকে 5 কেজি চলে গেছে, তাহলে এখন কত পার্সেন্ট বাকি আছে, তাহলে 10 কেজি মাইনাস 5 কেজি বাই 10 কেজি গুণন 100। হ্যাঁ, যে কি পরিমাণ ময়লা ছিল আগে সেটা কি পরিমাণ চলে গেছে সেটাকে আমরা ইভালুয়েশন অফ ডিটারজেন্সি বলতেছি। সো ডিটারজেন্সি মানে হচ্ছে ক্লিনিং এবিলিটি, অর্থাৎ কার কত ক্লিনিং ক্ষমতা আছে সেটাকে আমরা ডিটারজেন্সি বলছি। ওকে, নাও দ্য ক্লিনিং মেকানিজম অফ সোপ এন্ড ডিটারজেন্ট, আসলে কিভাবে কাজ করছে সোপ অথবা ডিটারজেন্ট। ওকে, সো সিম্পলি আমরা দেখবো, একটু কথাগুলো পড়তে হবে আমাদের, যে we know that the detergent soap is one kind of surfactant which is containing hydrophilic head. দেখো প্রত্যেকটার কি থাকছে, hydrophilic head and hydrophobic tail. This hydrophilic tail are water avoiding and affinity to the hydrophobic substance like oil and grease. আমাদের ময়লাগুলো কি হয় সাধারণত, তেল, চর্বি, ডার্ট পার্টিকেল, এই ধরনের কিছু হয়ে থাকে। This hydrophilic head and water loving dissolve in water and also reduce the surface tension of the water. Okay, so বিষয়টা কিরকম হলো, যখন এরকম একটা ডিটারজেন্ট বা সাবান মলিকুলকে পানিতে ডুবাবো তখন সেটা নেগেটিভ এবং পজিটিভ দুটো সাইড সৃষ্টি করুক, এবং সেখানে সর্বোপরি যেটা করছে সেটা একটা ওয়াটার লাভিং হেড এবং ওয়াটার হেডিং টেল তৈরি করছে। ডান। নাও দ্য এলিফ্যাটিক চেইন আর হাইড্রোফোবিক and tail, কি বলা হচ্ছে, now the aliphatic chain or hydrophobic tail which repel the water, যেটা কি water কে and the other electromagnetic CO যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, so this is an hydrophilic head and just dripping the water surface as যখন আমরা পানিতে দিব তখন সাধারণত সেটা এই ধরনের আচরণ সৃষ্টি করবে,
ওকে, নাও আমরা কি বলছি যে রিডিউস দ্য সারফেস টেনশন কিভাবে কমাবে। সো আমরা একটু যদি অপর পৃষ্ঠায় দেখি তাহলে যেটা দেখব, ওকে এখানে একটু দেখার আছে, সেটা হচ্ছে দেখো আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। নাও সো দিস ইজ ওয়াটার হেটিং টেল, এটা কখনোই পানিকে আকর্ষণ করবে না, কিন্তু তেল চর্বি এদেরকে আকর্ষণ করবে, বা ময়লা ডার্ট পার্টিকেল আমাদের যেগুলো আছে সেগুলোকে আকর্ষণ করবে। দিস ইজ ওয়াটার লাভিং হেড, এটা কি করবে, পানির প্রতি আকর্ষণ হবে, কিন্তু তেল চর্বির প্রতি আকর্ষণ হবে না। ডান। এখন তাহলে বিষয়টা এরকম হবে যে মনে করো তোমার শার্টে কিছু ময়লা আছে, ফেব্রিকটাকে তুমি বালতিতে চুবিয়েছো সারফেক্ট্যান্ট অথবা সাবান লাগিয়ে, তো এখানে মনে করো তোমার তখন কি রয়েছে, ময়লা পার্টিকেলটা রয়েছে। ওকে, তাহলে ময়লা পার্টিকেলটার সাথে কার সখ্যতা, ময়লা পার্টিকেলটার সাথে এই যে টেইলটা আছে এটা কিন্তু ময়লা পার্টিকেলকে আকর্ষণ করে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডিটারজেন্ট মলিকুলের অথবা সব অথবা সারফেক্ট্যান্ট মলিকুলের টেইল গুলো একদিকে, মানে কি কদম ফুলের মতো। বিষয়টা হচ্ছে কদম ফুলের মতো যে ময়লা পার্টিকেলটা আছে সেটা চারপাশে যে টেইল আকর্ষণ করে, অর্থাৎ হাইড্রোফোবিক টেইলটা কি করছে, আকর্ষণ করে অ্যাটাচ হয়েছে, এবং মাথাগুলো দেখো পানির সাথে বন্ড তৈরি করছে। ওকে, সো এই ছবিটাতে একটু লক্ষ্য করলে দেখবে যে অয়েল পার্টিকেল এর চারপাশে এইভাবে আস্তে আস্তে এই সারফেক্ট্যান্ট মলিকুল গুলো সব বা ডিটারজেন্ট মলিকুল গুলো আসতেছে। ওকে, নেক্সটে আমরা যদি নেক্সট ইয়েতে দেখি, দেখো যে আলটিমেট দেন কি হচ্ছে, আমার তেল বা চর্বির চারপাশে এইভাবে ডিটারজেন্ট মলিকুল গুলো আসতেছে এইভাবে, অর্থাৎ হেডটা পানির সাথে থাকছে, টেলটা কি ময়লার সাথে থাকছে। থাকতে থাকতে যখন আমরা মেকানিক্যাল অথবা হ্যান্ড কি ঝাঁকাই এজিটেশন দেই তখন কি হয়, আলটিমেট এইটা সহ দুলতে থাকে কদম ফুলের মতো, যেটাকে মিসলি ফরমেশন বলে। তো দুলতে দুলতে কি হয়, পানির শক্তির কারণে এটা তো পানির সাথে বন্ডিং, সো পানি দুলতে দুলতে ময়লা পার্টিকেলটাকে ফেব্রিক থেকে টেনে বের করে নিয়ে আসে। যেমন এটা যদি সাবান পার্টিকেল সারফেক্টেন্ট পার্টিকেল হয়, এটা যখন ফেব্রিকের সাথে ময়লা পার্টিকেলটাকে আকর্ষণ করছে এবং এটা পানিতে আসে, যখন এটা আমরা ঝাঁকাচ্ছি আলটিমেট কি হচ্ছে, এটা তখন উঠে চলে আসতেছে। আচ্ছা, আমি নর্মালি বলছি, এটা একটা ফেব্রিকে ময়লা পানিতে ডুবানো হয়েছে, পানিতে প্রচুর পরিমাণে ডিটারজেন্ট সাবস্টেন্স অথবা সারফেক্ট্যান্ট অথবা সোপ রয়েছে, যেখানে ময়লার চারপাশে আমার ডিটারজেন্ট মলিকুল গুলো এভাবে সজ্জিত হচ্ছে কদম ফুলের মতো। যেটা পানি বিদ্বেষী হেড টেইল সেটা ময়লা পার্টিকেলের সাথে বন্ড তৈরি করছে, ময়লা পার্টিকেলকে আকর্ষণ করছে, কিন্তু যেগুলো মাথা হেডগুলি ওয়াটার লাভিং, সো সেগুলো পানির সাথে বন্ড তৈরি করছে, করে কি করছে, এরকম মিসলি ফরমেশন করছে বা কদম ফুলের মতো হচ্ছে। তখন আমরা যখন এটাকে মেকানিক্যাল এজিটেশন দিচ্ছি তখন সেটা কি করছে, দুলতেছে, দুলতে দুলতে একটা সময় কি করছে, ফেব্রিক থেকে ময়লা পার্টিকেলটাকে রিমুভ করে দিচ্ছে। ক্লিয়ার? এটাই হলো ডিটারজেন্টস বা সারফেক্ট্যান্ট বা সোপের ক্লিনিং প্রপার্টিস অর ক্লিনিং মেকানিজম। বুঝতে পারলা কিনা আমি জানি না। সো দেখো যে এলিফ্যাটিক চেইন অফ হাইড্রোফোবিক টেইল হুইচ ইজ repel the water and the electromagnetic carbonic ion and hydrophobic head just dapping the water surface, and as a result the hydrocarbon tail reduces the surface tension and creates force opposite to the key inward pull of the surface tension in water and air. So when fatty acid components of points low molecular weight and hydrophobic tail in water, আমি যে কথাগুলো বললাম সেগুলোই হোপফুলি বুঝে গেছে। আমি আবার বুঝিয়ে দিব কেউ না বুঝতে থাকলে। সো ডিটারজেন্ট বেটার দেন সোপ ওয়াই, আমরা একটু আগে পার্থক্য পড়েছি, সেটা যদি আবার একটু দেখি যে ডিটারজেন্ট হার্ড ওয়াটার সফট ওয়াটারে কাজ করতে পারে, কোনো স্কাম ফরমেশন করে না সেভাবে, ডিসলভ ফ্রিলি ইন যে কোনো ওয়াটারে, ইনক্রিজ সয়েল, তার বেশি সয়েল রিমুভ করতে পারে, সুপেরিয়র, তারপর অ্যাক্টিভ ইমালসিফায়ার, হ্যাঁ এই যে এই ধরনের আমরা দেখতেছি যে স্কাম পড়বে না এটা কিন্তু সাবানে করলে হয়। এই মোটামুটি ছিল ডিটারজেন্ট সোপ। এরপরে চলে আসি একটুখানি সারফেস টেনশনের যে কথাটা বলছিলাম তোমাদেরকে। দেখো
এই পানির উপরে কি হচ্ছে যে পতঙ্গগুলা হেঁটে বেড়াচ্ছে, তোমরা দিঘিতে বা পুকুরে বা লেকে অনেক সময় লক্ষ্য করে থাকবে, এবং নিচের ছবিতে দেখতে পাচ্ছ যে পদ্ম পাতা বা কচু পাতার উপরে পানিটা আসলে পড়ছে না। তো সারফেস টেনশনটা আসলে কি? আমরা যদি একটু লক্ষ্য করি যে সারফেস টেনশন ইজ দ্য ইলাস্টিক টেন্ডেন্সি অফ এ ফ্লুইড of a surface কি বলা হচ্ছে which makes it acquire to the least surface area and possible surface tension will allow the insects and usually dense water and float in the water surface। বলা হচ্ছে surface tension elastic tendency of a fluid, ইলাস্টিক টেন্ডেন্সি অফ এ ফ্লুইড, সেটাকে আমরা সারফেস টেনশন বলছি, মানে একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের, অর্থাৎ একটা সারফেসের সাথে আরেকটা সারফেসের রিলেশনটা কিরকম হবে সেটাকে আমরা সারফেস টেনশন বলছি। যে মলিকুলের যে ম্যাটেরিয়ালের সারফেস রিলেশনটা, মনে করো টেক্সটাইল সাবস্টেন্স একটা সারফেস, একটা সলিড সারফেস, তাই না, আর একটা ওয়াটার একটা লিকুইড সারফেস। তো এই দুটো সারফেসের ভিতরে দুটো, যেমন আমরা টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলোকে কি কাপড়কে আমরা ভিজাই পানি দিয়ে, কিন্তু কত তাড়াতাড়ি ভিজবে বা কিভাবে ভিজবে সেটাই যে রিলেশন, সেটাকে আমরা সারফেস রিলেশন বলছি। এবং প্রত্যেকটা মলিকুলের প্রত্যেকটা সারফেসের একটা টেনশন রয়েছে, ইলাস্টিক টেন্ডেন্সি রয়েছে, সেটাকে আমরা সারফেস টেনশন বলছি। যেমন মধু তোমরা যখন আঙ্গুল দিয়ে খাও তখনও কিন্তু একটা ভিসকোসিটি কাজ করে থাকে। সো সারফেস টেনশন অ্যালাউস দ্য ইনসেক্টস, যার কারণে আমরা দেখতে পাচ্ছি হাঁটতে পারছে। সো এট লিকুইড এয়ার ইন্টারফেস সারফেস টেনশন রেজাল্ট ফ্রম দ্য গ্রেটার ইন্টারাকশন attraction of the liquid molecule each other. So due to the molecules in the air কি বলা আছে অ্যাডিশনের কারণে the net effect of the inward force in the surface causes the liquid behave as a surface। আলটিমেট মোট কথা হলো কোন সারফেসের মলিকুল গুলো যখন একসাথে ইলাস্টিক টেন্ডেন্সি প্রকাশ করে তখনই সেটা সারফেস টেনশন বলছি। আর এই ইলাস্টিক টেন্ডেন্সি প্রকাশ করার কারণে কিন্তু একটা মলিকুল আরেকটা মলিকুলের সাথে মিশতে চায় না। তোমরা যখন দেখো তেল এবং জলে কিন্তু মিলে না, ঠিক আছে। ওকে, সো এখানে হাইলি সারফেস টেনশন। এরপরে যদি আমরা দেখি যে সারফেস টেনশন হলো সারফেক্টেন্টটা কি, দেখো যে এতক্ষণ ধরে কথা বলছিলাম যে সোপ এন্ড ডিটারজেন্ট বোথ আর সারফেক্টেন্ট, তাহলে সারফেক্টেন্টটা কি, যে সারফেক্টেন্ট আর দ্য কম্পাউন্ডস দ্যাট আর লোয়ার দ্য সারফেস টেনশন and between two liquids, gas liquid, between liquid liquid, solid solid, etc etc। যে কোনো দুটো সারফেসের তো প্রত্যেকের নিজের সারফেস টেনশন রয়েছে, না প্রত্যেকের নিজস্ব একটা ইলাস্টিক প্রপার্টি রয়েছে, সেটার যে সেটা যখন কমাবে যে বিষয় বা যে বস্তুগুলি যে কেমিক্যাল যে ম্যাটেরিয়াল গুলি সেগুলোকে আমরা বলতেছি সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট মে অ্যাক্ট এজ এ ডিটারজেন্ট হিসেবে কাজ করে, ওয়াইটিং এজেন্ট হিসেবে কাজ করে, ইমালসিফায়ার হিসেবে কাজ করে, ফোমিং এজেন্ট হিসেবে কাজ করে, ডিসপারসেন্ট হিসেবে কাজ করে, এটসেট্রা। তাহলে সারফেক্টেন্ট গুলো কি? সারফেক্টেন্ট আর দ্য কম্পাউন্ডস দ্যাট লোয়ার দ্য সারফেস টেনশন। ইন্টারফেসিয়াল টেনশন বিটুইন টু লিকুইডস হতে পারে, টু গ্যাস হতে পারে, লিকুইড অর সলিড হতে পারে, বিটুইন লিকুইড সলিড এটসেট্রা। সো সারফেক্টেন্টের প্রপার্টিজ গুলো কি কি? ওয়েটিং এজেন্ট, ইমালসিফিকেশন, ডিসপারশন, ফোমিং, ডিফোমিং, ডিটারজেন্সি, কন্ডিশনিং, থিকেনিং। এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ, প্রথম ছবিটা ডিসপারশন, দ্বিতীয় ছবিটা সুইলিং বলি আমরা টেক্সটাইল সাবস্টেন্সের। দেখতে পাচ্ছ যে একটা সুতা পানিতে চুবানো আছে এবং সেটা কি ফুলে উঠেছে। সুইলিং বলতে সেটাই কি বোঝাচ্ছে, অর্থাৎ সুয়েল হওয়া, ফুলে ওঠা। আমরা যখন দুধ দিয়ে পাউরুটি খাই, অর্থাৎ পাউরুটিকে যখন দুধে চুবানো হয় তখন কি পাউরুটির প্রত্যেকটা কণায় কণার ভিতরে কিন্তু এই সাবস্টেন্স গুলো প্রবেশ করে ফেলে, অর্থাৎ দুধ প্রবেশ করে, তখন কিন্তু আমরা সেটাকে সুয়েলিং বলতে পারি। বা ঘটনাটা এরকম টেক্সটাইল ফাইবারের ক্ষেত্রেও ডাইস পার্টিকেল বলো কেমিক্যাল বলো যাই বলি না কেন সবগুলো ঢোকার জন্য কিন্তু একটা ফাঁকা জায়গা দরকার। আর পানিকে যখন এইভাবে সোয়েল হবে তখনই কিন্তু সেই গ্যাপ গুলো সৃষ্টি হবে, অর্থাৎ অ্যামরফাস রিজিয়ন বেশি হবে। এখন আসি যে ওয়েটিং এজেন্ট হিসেবে কাজ করে। ওয়েটিং এজেন্ট নাকি আমাদের কি কমাচ্ছে? সারফেস টেনশন কমাচ্ছে, একটা সারফেসের সাথে অর্থাৎ আরেকটা সারফেস কমাচ্ছে। যেমন টেক্সটাইলের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে কাপড়ের সাথে জলের যে সম্পর্ক, অর্থাৎ কাপড় হচ্ছে একটা সলিড ম্যাটেরিয়াল এবং জল বা পানি হচ্ছে একটা লিকুইড ম্যাটেরিয়াল। তো এই দুটো সারফেসের ভিতরে ইন্টারঅ্যাকশনটা কিরকম হবে বা টেনশনটা কিরকম হবে সেটা যদি আমরা সেটা কমানোর জন্য কিন্তু আমাদের ওয়েটিং এজেন্ট বলে কাজ করে। যেমন আমরা প্রথম ছবিতে দেখেছি যে পদ্ম পাতায় পানিটা, কচু পাতায় পদ্ম পাতায় পানিটা কিন্তু মিশে যায় না বা পানিটা ছড়িয়ে পড়ে না, কারণটার একটাই কিন্তু দুটো সারফেসের ভিতরে পানি এবং কচু পাতার ভিতরে সারফেস টেনশন। বলা হচ্ছে যে ability of the liquid to spread on a smooth and solid surface is depend on the polar nature of the solid and the surface tension of the liquid। তাহলে একটা সলিড সাবস্টেন্সের উপরে কোন লিকুইড ম্যাটেরিয়ালের ছড়িয়ে পড়া ডিপেন্ড করছে
polar nature of the solid and the surface tension of the liquid. Polar nature of the solid এবং surface tension of the liquid. Polar nature এটা কি ধরনের? পজিটিভ, নেগেটিভ, হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক, and surface tension of the liquid কি পরিমাণ surface tension রয়েছে। More about the thermodynamic relationship will be brought in of the chapter oil repellent and non-polar solid surface and paraffin wax and teflon causes। দেখো এই যে এখানে অনেকগুলো কথা আছে, এতগুলো না বলি। দেখো এই দুটো ছবির ভিতরে লক্ষ্য করো যে একটা সারফেসের উপরে একটা পানির ড্রপ স্প্রেড হয়নি, অর্থাৎ সেখানে কোনটা বেশি, আরেকটা এর উপর পানির ড্রপটা স্প্রেড হয়েছে, সেখানে পানির সাথে লিকুইড সাথে সারফেস সলিড সারফেসের যে কন্টাক্ট অ্যাঙ্গেল সেটা কিন্তু কম, এক্ষেত্রে কম। তাহলে কন্টাক্ট অ্যাঙ্গেল যত কম হচ্ছে তাহলে সারফেস টেনশন তত কম হচ্ছে এবং ছড়িয়ে যাওয়ার প্রবণতা তত বেশি হচ্ছে। ঠিক তেমনই ভাবে যদি আমরা এখানে দেখি যে এখানে ট্যাফলন, পলিস্টার এবং সেলফোন বা সেলুলোজিক টাইপস অফ ফাইবার রয়েছে, সেটার উপরে পানির ফোঁটা ফেলানো হয়েছে। তো দেখা যাচ্ছে যে ট্যাফলনে মোটামুটি রাউন্ড, পলিস্টারে একটু ছড়িয়ে পড়েছে, সেলোফেনে মোটামুটি ছড়িয়ে ফেলেছে। তো যখন সারফেক্টেন্ট দিচ্ছি তখন কিন্তু সারফেস টেনশনটা কমে যাচ্ছে, অর্থাৎ পুরোটাই ছড়িয়ে পড়ছে। সো ওয়াইটিং এজেন্টের কাজটাই হচ্ছে এই সারফেস টেনশনটাকে কমানো। আমি সময় নিচ্ছি না, শেষ করে ফেলছি দ্রুত, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ছিল আজকের। তো আমরা এখন একটু রিভিউ করব, রিভিউ করার পর তোমাদের কোশ্চেন আনসার নিব আমি, দেন ফিনিশ করব, হোপফুলি দ্রুত শেষ হয়ে যাবে। আমরা প্রথমে যদি চলে যাই ফার্স্ট, তাহলে নরমালি সব বলতে কি বোঝাচ্ছে যে মেটালিক সল্ট অফ স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড হায়ার ফ্যাটি অ্যাসিড। সেটা বিভিন্ন প্রকার তেল চর্বিকে আমরা যখন খারের সাথে বয়েল করব তখন সাধারণত সোপ উৎপন্ন হয়। সোপ ম্যানুফ্যাকচারিং প্রসেস, স্যাপনিফিকেশন রিঅ্যাকশন, ভেরি সিম্পল রিঅ্যাকশন। যখন তেল বা চর্বি বা ট্রাইগ্লিসারাইড বলছে যেটাকে, তেল চর্বিকে, সেটাকে যখন খারের সাহায্যে, সেটা অ্যালকালি, যে কোনো অ্যালকালি হতে পারে, সোডিয়াম, পটাশিয়াম, যখন রিঅ্যাকশন করছি তখন সেটা স্যাপনিফিকেশন রিঅ্যাকশনের মাধ্যমে সোপ, ওয়াটার, গ্লিসারিন উৎপন্ন করছে। সেই সোপটাকে আলাদা করে নিয়ে আমরা আমাদের বাজারজাত করে থাকি। সাধারণত বিভিন্ন প্রকার সল্টের উপর ডিপেন্ড করছে কোন সোপটা কিরকম, যেমন সোডিয়ামের সোপটা অনেক বেশি খার, পটাশিয়ামেরটা সাধারণত একটু সফট হয়ে থাকে। এছাড়াও আরো বিভিন্ন প্রকার পারপাসের উপর ভিত্তি করে সোপ তৈরি করা হয়, যেমন গ্রিস ট্রিসও কিন্তু এই ধরনের প্রোডাক্ট আমরা যেগুলো ইউজ করে থাকি। নেক্সট, যদি প্রপার্টিস অফ দ্য সোপ বলি যে কি নেগেটিভ, পজিটিভ, ওয়াটার লাভিং হবে, ইনসলিবল, সলিবল, ঠিক আছে। কার্বন নাম্বার সংখ্যা আমরা জানলাম। ডিটারজেন্ট সম্পর্কে আমরা যেটা বলছি যে এটাও একটা সল্ট, সেটা কিন্তু অ্যালকাইল বেনজিন সালফোনেট থাকবে, যার কারণে এই সালফোনেটের কারণে সেটা হার্ড ওয়াটারের সাথে কখনোই বন্ড তৈরি করছে না, যার কারণে সেটা হার্ড ওয়াটারও অ্যাক্টিভ। তো আমরা মোটামুটি ডিটারজেন্টকে চারটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে প্রথমত আয়নিক এবং নন আয়নিক, দ্বিতীয়ত আয়নিক, ক্যাটায়নিক এন্ড অ্যাম্ফোটারিক। আয়নিক গুলো সেগুলো কি, আমরা প্রথমে যদি দেখি অ্যানায়নিক, সেটা সাধারণত অ্যানায়নটা যেখানে লিডিং করছে সেটাকে আমরা অ্যানায়নিক ডিটারজেন্ট বলছি। তারপরে ক্যাটায়নটা যেখানে লিডিং করছে সেটাকে আমরা ক্যাটায়নিক ডিটারজেন্ট বলছি। নন আয়নিক ডিটারজেন্ট যেখানে কোনো চার্জ, কোনো প্রভাব ফেলছে না, কোনো চার্জ বিয়ার করছে না, তখন সেটাকে আমরা নন আয়নিক ডিটারজেন্ট বলছি। অ্যাম্ফোটারিক ডিটারজেন্টের ক্ষেত্রে কিন্তু দুটোই অ্যাক্টিভ সাইটস থাকছে, বিভিন্ন সময় বিভিন্নটা কাজ করছে, তখন সেটাকে আমরা অ্যাম্ফোটারিক ডিটারজেন্ট বলছি। এখানে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাম্ফোটারিক ডিটারজেন্ট আমরা দেখেছি। স্ট্রাকচার অফ দ্য ডিটারজেন্ট আমরা দেখেছি দুটো পোর্শন, পোলার হাইড্রোফিলিক হেড এন্ড পোলার নন পোলার হাইড্রোফোবিক টেইল। এই দুটোর মাধ্যমেই আসলে সে ময়লা পরিষ্কার করে। পানিতে যখন যায়, মাথা যেটা পানি আকর্ষণ করে সেটা পানির সাথে বন্ড করে, আর ময়লা যেটা সেটা ময়লার সাথে বন্ড করে আলাদা করে ফেলে। সো সোপ এন্ড ডিটারজেন্টের সিম্পল কিছু পার্থক্য এখানে দেওয়া হয়েছে। এরপরে যদি বলে অল সোপস আর ডিটারজেন্ট বাট নট অল সোপস, বিষয়টা হচ্ছে কার্বন সংখ্যা যতই থাকুক না কেন সবগুলোকে সারফেক্টেন্ট বলা হয়, ডিটারজেন্ট বলা হয়। কিন্তু যখন আমরা লিমিটেড করে দিচ্ছি তখন সেটাকে গোলাম রাব্বি বলতে পারো। কার্বন 9 থেকে কার্বন 19, তখন সেটাকে আমরা সোপ বলছি। গোলাম রাব্বি কিছু বলবে কি এমনি ভুল করে হয়েছে? আচ্ছা, ডিটারজেন্সি বলতে বোঝাচ্ছে যেটা হচ্ছে যে ক্লিনিং এবিলিটি, স্যার অর্থাৎ কি পরিমাণ। হ্যাঁ, স্যার এই যে ডিটারজেন্টের ক্ষেত্রে স্যার কার্বন সংখ্যা কয়টা থাকবে? ডিটারজেন্টের সাথে কার্বন সংখ্যা 1 থেকে 100 হতে পারে, 20 হতে পারে, 1 থেকে 6 হতে পারে, নো ম্যাটার। স্যার এটার কি মানে স্যার কোনো মানে নির্দিষ্ট সংখ্যা নেই স্যার, যে মানে যেমন সোপের ক্ষেত্রে যেমন স্যার এই যে 9 থেকে 19 হতে পারে, তেমন স্যার দেখো, ডিটারজেন্টের ক্ষেত্রেও স্যার একটা ডিটারজেন্ট প্রতিনিয়তই তৈরি করতে পারবা তুমি নতুন নতুন, ঠিক আছে। যখনই কার্বন সংখ্যা বাড়াবে অথবা অন্য কোনো ম্যাটেরিয়াল যুক্ত করে ডিটারজেন্সি পাওয়ার নিয়ে আসবে, তখনই সেটাকে ডিটারজেন্ট বলছে, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে এরকম, যখন এই রেঞ্জের ভিতরে পড়বে তখন সেটাকে আমরা সব বলছি, বাট উইদাউট দিস রেঞ্জ আমরা সেটাকে ডিটারজেন্ট বলছি। এবং সেটা অবশ্যই একই প্রস্তুত প্রক্রিয়া দুই ভাবে হলেও
ম্যাটেরিয়ালস কার্যকারিতা কিন্তু একই রকম, বা মূল যে বিষয়গুলি কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা সেগুলো কিন্তু একই রকম বা একই সিস্টেমের। সো আমরা যখন এই রেঞ্জে পড়ছি তখনই সেটাকে শুধুমাত্র সোপ বলছি, কিন্তু এর বাইরে যখন যাচ্ছে সেটাকে আমরা ডিটারজেন্ট বলছি। সেই সূত্র অনুসারে সাবানও একটা ডিটারজেন্ট, কারণ সাবানও সেই নাম্বারের ভিতরে পড়ে। ওকে, ডিটারজেন্সি বলতে যেটা আমরা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে ক্লিনিং এবিলিটি, অর্থাৎ কতটুকু পরিষ্কার করতে পারে সেটাকে। আগের যে পরিমাণ ময়লা ছিল, ধোয়ার পর যে পরিমাণ ময়লা আছে সেটাকে যদি আগের পরিমাণ ময়লা দিয়ে 100% করে দিই তাহলে সেটা ডিটারজেন্সি বের হয়ে যাবে। কিন্তু আসলে এরকম কোনো পদ্ধতি বা প্রিডিক্ট মেথড কেমিক্যাল মেজারমেন্ট নাই যে ডিটারজেন্সিকে মেজার করে। আমাদের কোয়ালিটেটিভ মেজারমেন্ট করতে হবে যে হ্যাঁ পরিষ্কার হয়েছে বা হয়নি। এটা কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট ওজন করে হতে পারে, ধোয়ার আগে ওজন করে, ধোয়ার পরে ওজন করে, 105 ডিগ্রিতে কন্ডিশনিং করে, 105 ডিগ্রিতে চালানোর পর ওভেন ড্রাই ওয়েট নিয়ে সেই ক্ষেত্রে আমরা ময়লার পরিমাণটা বের করতে পারি। ক্লিনিং মেকানিজম অফ দ্য সোপ এন্ড ডিটারজেন্ট, যে দুটো পোর্শন থাকছে, হাইড্রোফিলিক এন্ড হাইড্রোফোবিক, যেখানে ময়লা পার্টিকেলের চারপাশে আমার হাইড্রোফোবিক হেডগুলো যাচ্ছে এবং পানির চারিদিকে হাইড্রোফিলিক মাথাগুলো যাচ্ছে। সো আস্তে আস্তে ময়লা পার্টিকেলটার চারপাশে ধরে সেটাকে টেনে বের করে নিয়ে আসতেছে এই ডিটারজেন্ট অথবা সাবান মলিকুল অথবা সারফেক্টেন্ট মলিকুলগুলি। Better than soap. Why? And surface tension means the elastic tendency of a fluid. এই সারফেস টেনশনের কারণে পতঙ্গ হেঁটে বেড়ায়, কচুর পাতায় পানি লাগে না, এক্সেট্রা। তো দুটো ম্যাটেরিয়ালের ভিতরে এই সারফেস টেনশনটা কাজ করে, সেজন্য যেটা কমানোর জন্য আমাদের দরকার সেটা সারফেক্ট্যান্ট। দুটো ম্যাটেরিয়ালের ভিতরে সারফেস টেনশন যত কম হবে সেই বস্তুটা তত আরেকটা সারফেসের সাথে মিলে যেতে পারবে, অর্থাৎ যেমন সলিড এবং লিকুইড হলে সলিড লিকুইড ডিসলভ হতে পারবে, ভিজে যেতে পারবে। সো এখানে আমরা সারফেক্ট্যান্টের অনেকগুলো প্রপার্টিজ দেখলাম, যে ওয়েটিং এজেন্ট হিসেবে কাজ করে, ইমালসিফিকেশন, ডিসপারশন, ফোমিং, ডিফোমিং, ডিটারজেন্সি, কন্ডিশনিং, থিকেনিং, এক্সেট্রা। ওয়েটিং এজেন্ট হিসেবে কাজ করে যেটা আমরা বললাম যে যখন দুটো সারফেসের ভিতরে কন্টাক্ট অ্যাঙ্গেলটা বেশি থাকে তখন আসলে লিকুইডটা সলিডের সাথে মিশে না, কিন্তু যখনই কন্টাক্ট অ্যাঙ্গেলটা কমে যায় তখন কি লিকুইডটা সলিডের সাথে মিশে যায়। সারফেক্ট্যান্ট যেগুলো তারা এটাই কাজ করে, কন্টাক্ট অ্যাঙ্গেলটাকে কমিয়ে দেয়, যার কারণে দুটোর সাথে মিশে যায়। তো এই ছিল আজকের আমাদের সিম্পল রিভিউ বা লেকচার, যেটাই বলো না কেন। আমরা